দক্ষিণ কলকাতার একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রধান ব্যক্তিটি যখন মারা গেলেন, 6 ভাই 2 বোনের মধ্যে একটি বোন তখন কিশোরী বয়সে। অভাব অনটন সংগ্রামের সাথে লড়াই চালানো মেয়েটি 70-এর দশকের উত্তাল সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হলো, জড়িয়ে গেল ছাত্র রাজনীতিতে। 80-র দশকের শুরু নাগাদ অনার্স মাস্টার্সও শেষ করলো। তবে ভারতের রাজনৈতিক ইতিহাসে এই মেয়েটিকে জীবনের গল্পের চেয়েও রাজপথের সংগ্রাম আর ক্ষমতার লড়াইয়ে বিজয়ী হিসেবেই মনে রাখা হবে। তার নাম মমতা ব্যানার্জি। রাজনীতির মাঠে তিনি মুখ্যমন্ত্রী আর সাধারণ জনতার কাছে দিদি। পশ্চিমবঙ্গের মানুষের কাছে কেন যুগ যুগ ধরে দিদির কোনো বিকল্প নেই, এশিয়া পোস্ট এক্সপ্লেইনারের সহজ সরল আলাপে তার বিস্তারিত জানাচ্ছি। আমার নাম সামি আল মেহেদি। ভারতের রাজনীতিতে ক্ষমতার অনেক উত্থান পতন হয়েছে। কেন্দ্রের সরকার বদলেছে, রাজনৈতিক শক্তির ভারসাম্যে পরিবর্তন এসেছে, কিন্তু একটি জায়গার হিসাব এখানে আলাদা, পশ্চিমবঙ্গ। আর এখানকার রাজনীতির মাঠে আসল নাম একটাই, মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির ম্যাজিক এবং তার দলের যে সাফল্য, সেগুলো নিয়ে কথা বলতে গেলে একটু বিধানসভা নির্বাচন নিয়ে বেসিক কিছু তথ্য জানিয়ে রাখা ভালো। ভারত একটি ফেডারেল দেশ, অর্থাৎ কেন্দ্রের পাশাপাশি প্রতিটি রাজ্যের নিজস্ব সরকার রয়েছে। সহজ ভাষায় বলতে গেলে ভারতে 2 ধরনের মূল নির্বাচন হয়। একটি লোকসভা, যার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। অন্যটি হচ্ছে বিধানসভা, যা প্রতিটি রাজ্যের নিজস্ব সরকার গঠনের নির্বাচন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এখানে মোট আসন থাকে 294টি এবং সরকার গঠনের জন্য অর্ধেক অর্থাৎ 148টি আসন সেইখানে বিজয়ী হওয়া প্রয়োজন হয়। এখানে ভোটার সংখ্যা রয়েছে 7 কোটিরও বেশি। আর এই যে 294টি আসন, তার প্রতিটিতে একজন করে বিধায়ক বা এমএলএ নির্বাচিত হন। যে দল বা জোট অর্ধেকের বেশি আসন পায়, তারাই সরকার গঠন করে এবং তাদের নেতাই হন মুখ্যমন্ত্রী। এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতায় মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস রয়েছে এবং বিপরীতে রয়েছে শুভেন্দু অধিকারীর প্রতিনিধিত্বে বিজেপি। মমতা ব্যানার্জির ক্যারিয়ার কোনো রূপকথা নয়, বরং রাজপথের সংগ্রামের এক দীর্ঘ ইতিহাস। 70 দশকের উত্তাল সময়ে যখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, তখনই তিনি ছাত্র রাজনীতির পরিচিত এক মুখ হয়ে ওঠেন। 1984 সালে মাত্র 29 বছর বয়সে যাদবপুর কেন্দ্র থেকে সিপিআইএম এর হেভিওয়েট নেতা সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে পুরো ভারতকে নিজের পরিচয় জানান দেন এই নেত্রী। পরে 1998 সালে তিনি প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এটিই ছিল তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড়। যে আন্দোলনগুলো তাকে অত্যন্ত পরিচিত এবং আলোচিত করে তোলে, তা হচ্ছে সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন। 2006-7 সালে জমি অধিগ্রহণ বিরোধী এই 2 আন্দোলনই মমতাকে পশ্চিমবঙ্গের অবিসংবাদিত নেতায় পরিণত করে। মা, মাটি, মানুষ এই স্লোগানের আড়ালে তিনি বাংলার কৃষকদের মনে জায়গা করে নেন। 2011 সালের নির্বাচনে তার দল 34 বছর ক্ষমতায় থাকা সিপিআইএমকে হটিয়ে দেয়। রাজনীতির মাঠে মমতা যে কতটা শক্তিশালী তার প্রমাণ দেয় ভোটের এই পরিসংখ্যান। বুঝতেই হবে যে একবার জয় সেটি কিন্তু একটি ঘটনা হতে পারে, কিন্তু যখন বারবার জয় হয় সেটি পরিণত হয় ট্রেন্ডে। আর পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতিতে সেই ট্রেন্ডের একটাই নাম, মমতা ব্যানার্জি। নির্বাচনের বছরে তৃণমূল কিভাবে আসনগুলো পেয়েছে তার একটি খতিয়ান যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো 2011 সালে 184টি আসন পায় তারা, যেখানে তাদের ভোটের শতাংশ ছিল 38.93%। 2016-তে এটি বেড়ে দাঁড়ায় 211-তে এবং শতকরায় এটি হয় 44.91%। এবং 2021 সালে 213টি আসনে তারা বিজয়ী হয় এবং এখানে শতকরায় তারা ভোট পায় 47.94%। লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রতিটি নির্বাচনে কিন্তু তার দলের যে ভোট এবং আসন সংখ্যা সেটি কিন্তু দিন দিন বেড়েছে। 2021 সালের নির্বাচনে বিজেপি কিন্তু সর্বশক্তি প্রয়োগ করেও মমতাকে ক্ষমতাচ্যুত করতে পারেনি। এবারের ভোটের আগে অবশ্য বিভিন্ন ধরনের জরিপে বিজেপির যে ভোট পাওয়ার সম্ভাবনা সেটি বেশ বেড়েছে, এমন ফলাফল কিন্তু গণমাধ্যমের জরিপগুলোই বলছে। এই জরিপগুলোর দিকে দেখা যাবে যে বিজেপির দিকেও ফলাফল যেতে পারে, আবার তৃণমূলের দিকেও ফলাফল যেতে পারে এবং আগের চেয়ে বিজেপির ভোট পাওয়ার সম্ভাবনাটা বেড়েছে। এছাড়াও কিছু কিছু গণমাধ্যম সংস্থার এবং জরিপে এটাও এসেছে যে এবারে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। তবে জরিপের সংখ্যা আর নির্বাচনের দিনে মানুষের ভোট দেওয়ার ফলাফল তো আর এক হয় না। উপমহাদেশের রাজনীতিতে মানুষের আবেগ আর বিশ্বাস যে পরিসংখ্যানের চেয়ে অনেক শক্তিশালী, তা আমরা সবসময় দেখেছি।
মমতার জনপ্রিয়তার অন্যতম চাবিকাঠি তার জনকল্যাণমুখী রাজনীতি এবং সবার সাথে মিশে গিয়ে নিজেকে উপস্থাপন করা। একটি সাক্ষাৎকারে তিনি এভাবে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী খুব বড় কোনো পদ এমন তিনি মনে করেন না, তিনি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই পরিচিত রাখতে চান। তার সমর্থকদের কাছে তার গ্রহণযোগ্যতা অনেকটাই ঘরের একান্ত আপন মানুষের মতো। তিনি যেই প্রকল্পগুলো করেছেন বিভিন্ন সময়ে, সেগুলোও মানুষের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে আমরা বেশ কিছু প্রকল্পের নাম বলতে পারি, যেমন রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি এমন যে বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় গেম চেঞ্জার বলা যায় এটিকে। সাধারণ নারীদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার এই প্রকল্প তৃণমূলের জন্য একটি বিশাল নারীদের ভোট ব্যাংক তৈরি করেছে। এরপরে বলা যায় কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের কথা, যেখানে মেয়েদের উচ্চশিক্ষা এবং বিয়েতে সহায়তার মাধ্যমে তিনি বহু পরিবারের আস্থা অর্জন করেছেন। আরও জনপ্রিয় প্রকল্পের মধ্যে রয়েছে দুয়ারে সরকার। এই অভিনব উদ্যোগের মাধ্যমে সরাসরি সরকারি সেবা মানুষের দরজায় পৌঁছে দিয়েছেন মমতা। সাধারণ মানুষের কাছে মমতা এখন এমন একজন নেত্রী যিনি শুধু ভাষণ দেন তাই নয়, বরং হাতে কলমে সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেন। মমতা ব্যানার্জি নিজেকে কেবল একজন রাজনৈতিক নেত্রী নয়, বরং বাংলার সংস্কৃতির রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। বিজেপি যেখানে প্রবল ধর্মীয় রাজনীতি আর কট্টরপন্থী আচরণের প্রচার করছে, মমতা ব্যানার্জি প্রচারণায় বাঙালির পরিচয় এবং সংস্কৃতিকে তুলে ধরেছেন। তার বক্তব্যে আলাদাভাবে কোনো ধর্মের প্রচারণা নয়, বরং বাঙালি জাতীয়তা আর সাধারণ মানুষের কথা গুরুত্ব দিয়ে বলা হয়। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে পুরো রাজনৈতিক ব্র্যান্ডটাই কিন্তু দাঁড়িয়ে আছে মমতার ব্যক্তিগত ইমেজের ওপর। অন্যদিকে বিজেপি বা কোনো দলই পশ্চিমবঙ্গে মমতার সঙ্গে টক্কর দেওয়ার মতো কোনো ফেস এখনো তৈরি করতে পারেনি। তৃণমূলের প্রচার সাধারণত স্থানীয় ইস্যু, কল্যাণমূলক প্রকল্প এবং সরাসরি জনসংযোগের উপর নির্ভর করে। অন্যদিকে বিজেপি প্রচারের ক্ষেত্রে জাতীয় ইস্যু, কেন্দ্রের নেতৃত্ব এবং বড় বড় যেই রাজনৈতিক বয়ান, সেগুলোর দিকে প্রাধান্য দেয়। মমতা ব্যানার্জির জীবনের গল্প অজস্র নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবারেরই গল্প। তিনি যে সংগ্রাম এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে ছোটবেলা থেকে বড় হয়ে উঠেছেন, সেটি তিনি সবসময় নিজের সাথে বহন করেছেন, আজও করছেন। সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতার এই বিষয়টি সবসময় ইউনিক হয়ে থেকেছে এবং আজও রয়েছে, যে কারণে মুখ্যমন্ত্রীর ক্ষমতাশালী পরিচয়ের চেয়ে পশ্চিমবঙ্গের আপামর বাঙালির কাছে তার দিদি পরিচয়টি সবচেয়ে শক্তিশালী। 3 মেয়াদে ক্ষমতায় থাকার পর মমতার দল তৃণমূল কংগ্রেস এবারে হয়তো যে কোনো সময়ের চেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে রয়েছে। সংগ্রামে আর জনপ্রিয়তায় মমতা অনেক এগিয়ে, তবে তার প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন অন্যায় এবং দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সময়ে সময়ে অনেকখানি জমাও হয়ে গেছে। তবে পশ্চিমবঙ্গের বাঙালির যে জীবনধারা, সংস্কৃতি এবং মূল্যবোধ, বিজেপির রাজনীতির ধারা তার থেকে অনেকটাই বিপরীত। সব মিলিয়ে জয়ের শেষ হাসি নিয়ে চতুর্থবার মমতা কি ক্ষমতায় আসবেন, জানা যাবে মে মাসের 4 তারিখে।